চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ। নারায়ণগঞ্জে গ্যাস দুর্ঘটনায় ২ বছরে অর্ধশত প্রাণহানি। শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ। সপ্তম ধাপে ৯ পৌরসভায় নির্বাচনী পরিবেশ নিয়ে খুশি ভোটাররা। ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা। বিভিন্ন জেলায় নিহত ১৫। আওয়ামী লীগ নেতাদের কোন্দলায় হানাহানি। কুমিল্লাতে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত। ময়মনসিংহে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল ২ ভাইয়ের। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরের ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। যদিও ভবন মালিক বলছে সতর্কতামূলক সব ব্যবস্থায় নেওয়া ছিল। পরিবারের ৮ সদস্যের মধ্যে ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসার টাকা জোগাড় করতে গৃহকর্তার হিমশিম অবস্থা। মাত্র কয়েক মিনিটে লণ্ডভণ্ড পুরো পরিবার। সোমবার রাতে খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই ঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ছোট মেয়ে তো মাহিয়া, ও ব্যাট দিয়ে মশা মারতেছে। মশা মারলে তো ওই ব্যাটের সঙ্গে পড়লে ফায়ার করে, ওই ফায়ারের লগে গ্যাসে আগুন ধরে সব একবারে ঘরে কিচ্ছু নাই, সবাই পুড়ে। এদের পার্সেন্টেজ অফ বার্ন 7% থেকে শুরু করে 85% পর্যন্ত আছে এবং সবারই শ্বাসনালী পড়া আছে। তার মধ্যে ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থাই গুরুতর। কাট্টলী বিশ্বাসপাড়ার এই ভবনের একই ফ্ল্যাটে গত বছরও একইভাবে আগুন লেগে মারা যান ৩ জন। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরে ত্রুটি পেয়েছে। যদিও ভবন মালিক বলছে সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া ছিল। জানলা থাকলেও ঘরের বাতাসটা কিন্তু বের হওয়ার কোনো জায়গা নেই। আর তারপরে গ্রাহকের যে রাইজারটা গত বছর ওপেন ছিল, কিন্তু এখন গ্রাহক আবার সেটাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ওইটা আমার সতর্কতার না, আমি তো ওদেরকে অলওয়েজ ইনস্ট্রাকশন দিয়ে রাখি গ্যাস লাইনের উপরে জানালা দরজা খোলা রাখার জন্য। এটা একমাত্র ভাড়াটিয়ার অসচেতনার কারণেই, মানে অসতর্কতা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতেছে। দুর্ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। কাদের গাফলতিতে বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারো কোনো গাফলতি ছিল কিনা, কোনো ধরনের পূর্বে এই ধরনের সংবাদ দেওয়া হয়েছিল কিনা, এবং সেই ক্ষেত্রে তাদের যা করণীয় ছিল তা তারা করেছে কিনা, এই বিষয়টা আমরা অনুসন্ধান করে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিক ও কেয়ারটেকারকে হেফাজতে নিয়েছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের ব্যাপারে আসলে চিকিৎসকরা এখন পর্যন্ত কি সর্বশেষ তথ্য আপনাকে দিয়েছে, এবং দুর্ঘটনার কারণের বিষয়ে সেখানে যে বাড়ির লোকজনরা ছিল তারা আসলে কি বলছেন, যে এখানে ত্রুটি কার ছিল? যেই ৬ জন দগ্ধ হয়েছে এর মধ্যে আসলে কেবল একজন আশঙ্কামুক্ত এবং বাকি ৫ জনের এই অবস্থা শঙ্কাজনক বলে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে যারা চিকিৎসা দিচ্ছেন তারা আমাদেরকে সেই তথ্য দিয়েছেন এবং বলেছেন যে যে ৫ জনের অবস্থা শঙ্কাজনক তারা প্রত্যেকেই তাদের যে শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের একেবারে প্রায় ৮৫% পর্যন্ত শরীর দগ্ধ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেই ব্যবস্থাও তাদের করতে হতে পারে, এমনটি আমাদেরকে বলা হয়েছে। আর এর বাইরে আমরা যেই বিষয়টি জানাচ্ছিলাম সেটি হচ্ছে যেই ফ্ল্যাটটিতে এই আগুনের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল এবং আজকে যখন এখানে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের লোকজন সেখানে গিয়ে পরিদর্শন করে এবং তারাও যেটি বলছিলেন যে গ্যাস লিকেজ থেকেই যে এই দুর্ঘটনা হয়েছে সেটি তারা অনেকটাই নিশ্চিত এবং সেই ক্ষেত্রে তারা ভবন মালিকের যে অসতর্কতা সেটিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন এবং তারা বলেছেন বিশেষ করে গত বছর যখন একই ধরনের দুর্ঘটনা হয়েছিল এরপরে যে গ্যাস রাইজারটি ছিল সেটি কিন্তু ভবনের বাইরে স্থাপন করা হয়েছিল,
কিন্তু পরবর্তীতে তারা আবার সেটি ভবনের ভেতরে নিয়ে যায়, যার কারণে আজকে যেই দুর্ঘটনাটি হয়েছে সেটি অন্যতম এটিও একটি কারণ বলে তারা আমাদেরকে বলেছেন। এবং পাশাপাশি আরেকটি কারণ তারা বলেছেন, সেটি হচ্ছে ভবনটির যেই বিশেষ করে যে রান্নাঘর সেটি একেবারে বদ্ধ অবস্থায় থাকার কারণে সেখানে খুব বেশি গ্যাস জমে গিয়েছিল, এটি তারা বলেছেন। এবং সেটির জন্য তারা মূলত ভবন মালিককে দোষারোপ করেছেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা গত কয়েক বছর ধরে কিন্তু চট্টগ্রামে বেড়েই চলছে। বিশেষ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে সেটি হলো, আগে যেখানে এই ধরনের বিশেষ করে গ্যাস লিকেজের ঘটনা ছিল 5% নিচে, সেটি গত কয়েক বছরে দেখা গেছে যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর অন্তত প্রায় 15% এখন গ্যাস লিকেজের কারণে এবং সিলিন্ডার বিস্ফোরণের কারণে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন এই বিষয়গুলো তদারকির জন্য বিস্ফোরক অধিদপ্তর রয়েছে এবং কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি বিশেষ করে সিলিন্ডার যারা ব্যবহার করেন সেগুলো তদারকির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে, এমনটি তারা দাবি করেছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। এদিকে নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে 2 বছরে 183টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ভুক্তভোগীরা দুষছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতিকে। গ্রাহকদের অসচেতনতা ও অবৈধ সংযোগ নেওয়ার প্রবণতার কারণেই দুর্ঘটনা, দাবি তিতাস গ্যাসের। নারায়ণগঞ্জে 2020 সালে গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা 94টি। এসব দুর্ঘটনায় 39 জনের মৃত্যু হয়েছে, আহত হন 26 জন। আর এই বছরের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা 89টি, নিহত হয়েছেন 11 জন, আহত অর্ধশত। এসব দুর্ঘটনা ঘটেছে গ্যাস লাইন লিকেজ, গ্যাস জমা হয়ে বিস্ফোরণ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে। স্থানীয়রা বলছেন, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষের। প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিহীনতার যে ব্যাপারটা রয়েছে, ফলে এটাই হচ্ছে তার একটা চিত্র। তিতাস গ্যাস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সেই দায় এড়াতে পারেন না। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের সচেতনতার অভাব, অবৈধ লাইন নেওয়ার প্রবণতা, সেই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বয়হীন কাজের কারণে বাড়ছে দুর্ঘটনা। উচ্চ ক্ষমতার রেগুলেটর বা অনেক সময় রাইজার বাইপাস করে বা রেগুলেটর ডাইরেক্ট করে তারা গ্যাস ব্যবহার করে। তাছাড়াও বিভিন্ন সংস্থার যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এটার মধ্যে অনেক সময় তিতাস গ্যাস ব্যবহৃত না করিয়ে এই যে কাজগুলো করা হয়, সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়, যার ফলে তিতাস গ্যাসের পাইপগুলো লিকেজ হয় এবং এটা একটা দুর্ঘটনার আরেকটা অন্যতম কারণ। কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান ফায়ার সার্ভিসের। অনেক সময় দেখা যায় যে গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বাইর হচ্ছে, এই স্মেলটা অনেক সময় কিন্তু আমরা পাওয়ার পরে আমরা কিন্তু ব্যবস্থা নিই না। দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দুর্ঘটনার প্রায় 80% অসচেতনতার জন্য হয়ে থাকে। আমরা ইতোমধ্যে প্রায় শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছি গড় 1 বছরে তিতাস এর সাথে করে, এটি আমরা অব্যাহত রাখছি। জেলার সচেতন মহল বলছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি গ্রাহক সচেতনতার বিকল্প নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। 160টি ভোট কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। উপনির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও মোটরযান প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 2 সেপ্টেম্বর সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই নিয়ে আরো জানাতে এবারে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌরব। দিলীপ, নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখেছেন দিনব্যাপী, এবং সেক্ষেত্রে প্রার্থী ও ভোটারদের মতামত কেমন ছিল এবং উপস্থিতি কেমন ছিল? এছাড়া ভোট তো কিছুক্ষণ আগে সম্ভবত শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কত শতাংশ ভোট কাস্টিং হতে পারে এ ব্যাপারে নির্বাচনী কর্মকর্তারা কি জানিয়েছেন? আমি এখন দাঁড়িয়ে আছি শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় কেন্দ্রে
2227টি ভোট ছিল, কিন্তু এখানে ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত 6 শতাধিক। তবে আমরা সারাদিন বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি, ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি, আমরা কিন্তু ভোটার উপস্থিতি দেখিনি। ভোটারদের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু আমরা লক্ষ্য করিনি। খুব কম সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। তো এখন পর্যন্ত সবে মাত্র 10 থেকে 15 মিনিট আগে ভোট গ্রহণ শেষ হয়েছে। এজন্য নির্বাচন কর্মকর্তারা আসলে বলতে পারছে না কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে। তবে আমরা যে খবরগুলি পেয়েছি বিভিন্ন জায়গায় 10%, 15%, এবং আমরা কৈজের একটি কেন্দ্রে গেছিলাম, সেখানে আমরা দেখেছি 25% ভোট কাস্টিং হয়েছে। নির্বাচনের পরিবেশ যদি বলি যে নির্বাচন যাতে নিরাপত্তার মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে হয়, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ আনসার মোতায়েন করা হয়েছিল এবং ভ্রাম্যমানভাবে ছিল বিজিবি এবং র্যাব। আমরা কথা বলেছিলাম আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ভোটের যে প্রচারণার সময় সেই স্বল্প সময় থাকার কারণে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার আনার যে প্রক্রিয়া, সেই কারণে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার খুব কম ছিল। তবে তিনি আশা করেছিলেন যে বেলা বাড়ার সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা বাড়বে, কিন্তু আমরা সারাদিন দেখেছি আসলে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার বাড়েনি। এবং আমরা জাতীয় পার্টি এবং স্বতন্ত্র যিনি প্রার্থী আছে হুমায়ুন কবির, তাদের কিন্তু আমরা সারাদিন দেখিনি, তাদের সাথে আমরা যোগাযোগ করে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। এবং আমরা যে সকল ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি, কোথাও কিন্তু জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীর যে পোলিং এজেন্ট বা পোস্টার আমরা কিছুই দেখতে পাইনি। মোট কথা বলতে গেলে নির্বাচনে মাঠে তারা ছিল না বললেই চলে। তবে আমরা দেখেছি যে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা চয়ন ইসলাম এবং মেরিনা জাহান কবিতা, তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোট পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা রয়েছিল। তবে মেরিনা জাহান কবিতা বলেছেন নির্বাচনের পরিবেশে তিনি খুশি এবং নির্বাচনে কোথাও কিন্তু আসলে সারাদিনে 160 ফলাফল পর্যন্ত আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। এদিকে সপ্তম ধাপে 9 পৌরসভা ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড ও 3 পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যান ভোটাররা। সার্বিক পরিবেশ নিয়ে খুশি তারা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোট দেন তারা। পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার সোনাতলা, নরসিংদীর ঘোড়াশাল, নড়াইলের লোহাগড়া, দিনাজপুরের ঘোড়াঘাট, ফেনীর ছাগলনাইয়া, নীলফামারীর ডোমার, খাগড়াছড়ির রামগড়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এবার ভোট সুষ্ঠুভাবে সারিবদ্ধ হয়েছে ভোট দেওয়ার জন্য, সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ভোটের লাইন দ্বারা। এই নতুন প্রযুক্তি আমাদের জন্য খুব ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। সকালে তাড়াতাড়ি আসছি ভোট দেওয়ার জন্য, তো ভোট আমি সুষ্ঠুভাবে দিলাম। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ রয়েছে প্রশাসন। নির্বাচনকালীন, নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতা যেন না হয়, আমরা সার্বক্ষণিক অ্যালার্ট রাখছি। প্রত্যেকের সাথে মোবাইলে যোগাযোগ হচ্ছে এবং আমাদের মোবাইল টিম আছে। প্রত্যেকটা কেন্দ্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন। তারা সকলে দায়িত্ব পালন করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা মুহূর্তের মধ্যে যেন সামাল দিতে পারি। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই নিয়ে আরো জানাতে এবারে বগুড়ার সোনাতলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, সার্বিক নির্বাচনী পরিবেশ সারাদিন ব্যাপী কেমন ছিল এবং সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখেছিলেন? এছাড়া কিছুক্ষণ আগেই তো ভোট গ্রহণ সম্পূর্ণত শেষ হয়ে গিয়েছে, যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় ছিল, সেক্ষেত্রে কত শতাংশ ভোট কাস্টিং হতে পারে বলে আপনি জানতে পেরেছেন? কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এর বাইরে যারা এনক্লোজারের মধ্যে রয়েছে তাদের ভোট রাখার বা ভোট দেওয়ার ব্যবস্থাটা এখনো রয়েছে। সেই কারণে আরও কিছুটা সময় হয়তো 2-1টি ভোট নেওয়া যেতে পারে, এমনই প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। আর আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষ তার প্রার্থীর সমর্থক হিসেবে যারা বিভিন্ন সময় কাজ করেছেন তারা এই কেন্দ্রে এসেছেন তাদের ফলাফল জানবার জন্য, এবং সে কারণেই বিপুল সংখ্যক মানুষ এখন প্রত্যেকটি কেন্দ্রের পাশেই মোটামুটি অপেক্ষা করছে এবং তারা জানতে চাচ্ছে তাদের পছন্দের প্রার্থীর অবস্থাটা কি। আর সকাল থেকে আমি এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রে গেছি সবগুলো কেন্দ্রেই আমি শান্তিপূর্ণ একটি অবস্থা দেখেছি এবং সেখানে যারা ভোট দিতে এসেছেন তাদের মধ্যেও বেশ উৎসবমুখর একটা পরিবেশ ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে তারাও ভোট দিয়ে গেছেন। আর নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত, যারা এই নির্বাচনকে এখানে দেখভাল করছেন, তাদের কয়েকজনের
কমিশনের সাথে আমি বেলা 2টার দিকে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে তাদের যে ধারণা সেটাতে 60% ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে এই ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়ার কারণে। আর পাশাপাশি আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রে অবশ্য ভোট পড়েছে কিছুটা বেশি। একটু আগে আমাকে বলেছেন যে প্রায় 70% মতো ভোট পড়েছে এই সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সব মিলিয়ে সার্বিক যদি বিবেচনা করা যায় তাহলে ভোটারদের উপস্থিতির মধ্যে এই কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। আপনাকে একটু জানিয়ে রাখি যে সাধারণত আমাদের উত্তরাঞ্চলে যে ভোটগুলো আমরা দেখতে পাই সেটি বিকেলবেলা নারী ভোটারদের উপস্থিতি বেশি থাকে, কারণ সকালের দিকে তারা সাংসারিক কাজ সারেন, বিকেলে ভোট দিতে আসে না। তারপরেও আমরা আজকে যে কয়টি কেন্দ্রে গেছি এখানে মোট 11টা কেন্দ্রে ভোট হচ্ছে। সবগুলো কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি পুরুষ ভোটারের পাশাপাশি সকালেও নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালোই বলা যায়। আর শান্তিপূর্ণ অবস্থার মধ্যে ভোট গ্রহণ শেষ হয় বেশ খুশি এখানকার লোকজন, যারা ভোটার, সমর্থক এবং প্রার্থী। সব মিলিয়ে বলা যায় যে সোনাতলার এবারের যে প্রথমবারের মতো ইভিএমে ভোট হলো সেটি দেয়াতে যেমন ভোটাররা খুশি হয়েছেন, শান্তি শৃঙ্খলার অবস্থাটাতেও এখানকার মানুষ খুশি। সব মিলিয়ে হয়তো আর আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই একদম সর্বশেষ ফলাফল পাওয়া যাবে, যেটি বেসরকারিভাবে ঘোষণা করা হবে উপজেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হাসিবুর, আপনি ফলাফল পর্যন্ত তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, শুরু থেকেই এই নির্বাচনের বিপক্ষে রয়েছে বিএনপি। আমরা সবসময় বলেছি স্থানীয় সরকারকে দলীয় নির্বাচন, দলীয় মনোনয়ন দেওয়া বা দলীয় পর্যায়ে নির্বাচন করাটা সঠিক হবে না, যেটা ইতিমধ্যে প্রমাণিত হতে শুরু করেছে। আওয়ামী লীগই এখন চিন্তা করছে যে তারা এই দলীয় মনোনয়নের বাদ দিয়ে বা দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে চিন্তা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা। এবারের ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। দলীয় প্রতীকে বিএনপি নির্বাচন না করলেও রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের নেতাদের কোন্দলে ঘটছে হানাহানির ঘটনা, বলছেন নির্বাচন বিশ্লেষকেরা। সুষ্ঠু নির্বাচনের জন্য সহিংসতা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। করোনা সংক্রমণ কমে আসায় সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে এই নির্বাচন ঘিরে সম্প্রতি সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। গত 28 অক্টোবর নরসিংদীর কাচারিকান্দিতে দুপক্ষের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। আর 15 অক্টোবর মাগুরার জগদ্দলে প্রার্থিতা নিয়ে সংঘর্ষে নিহত হয় 4 জন। এর আগে প্রথম ধাপের নির্বাচন ঘিরে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়। দলীয় প্রতীকে বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাই অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতারাই রাজনৈতিক বিরোধের বদলে প্রাধান্য পাচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার, ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। মনে করে যে আমাকে যে কোনো প্রকারে জিততে হবে, এই মানসিকতা যদি ধারণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সহিংস ঘটনার এই অবতারণা হয়। যারা নির্বাচন করছেন তারা আওয়ামী লীগের প্রার্থী, হয় নৌকা মার্কা পাচ্ছেন অথবা পাচ্ছেন না, তারা আওয়ামী লীগের লোক। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগ তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। আর দ্বিতীয় দায় হলো আওয়ামী লীগ এখন সরকারে আছে, সেই হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব আছে। নির্বাচন কমিশন বলছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কমিশন। যারা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের সঙ্গে তো আমরা সবসময় কথা বলছি, আমরা অনেক সময় সেই এলাকাগুলো ভিজিট করছি এবং আমরা মিটিং করছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছি। নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। রাজনৈতিকভাবে এটি সমাধান করতে হবে, এটা একটা সমাধান। আর দ্বিতীয় সমাধান হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে তাদের কাছে যে ক্ষমতা আছে, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তব্য যে এটা পালন করার কথা, আইন প্রয়োগ করে তারা সেই কর্তব্যটা ঠিকমতো পালন করবেন। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের 846টি ইউপিতে চলবে ভোট গ্রহণ, আর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন হবে 28 নভেম্বর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জে বাস চাপায় মারা গেছেন অটোরিকশার 3 যাত্রী, নিহতরা স্বামী স্ত্রী। আহত চালক খোকনকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ময়মনসিংহের 30 সালে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী 2 ভাইয়ের
মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ জানায় সকালে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে জামালপুরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা দিতে 2 থেকে 3 দিনের মধ্যে আরও 4টি কেন্দ্র বাড়ানো হচ্ছে। ধাপে ধাপে সব শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ 8টি কেন্দ্র থেকে টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা। 12 থেকে 17 বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। সকাল 9টা থেকে টিকা দেয়া শুরু হলেও তার আগে থেকেই স্কুলের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। করোনায় শঙ্কামুক্ত হতে বেশ আগ্রহ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিয়েছেন তারা। আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে আমাদেরকে যদি করোনা এফেক্টেড করে, এখন তো ওটা করতে পারবে না। প্রতিদিন আমরা এখন সেফলি ক্লাস করতে পারবো। এখন আমরা প্রতিদিন ক্লাস করতে পারবো, নিশ্চিন্ত হলাম। শিক্ষকরা বলছেন টিকা নেয়ার পর শিক্ষার্থীদের নিয়মিত খোঁজে রাখা হচ্ছে। টিকা দেয়া শেষ হলেই শিক্ষা কার্যক্রমে গতি আরও বাড়বে। ছাত্ররাও যদি টিকা গ্রহণ করে থাকে, আমাদের মনের যে একটা জোর সেটা বেড়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসগুলো সুন্দরভাবে নিতে পারবো। মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে রাজধানীর 8টি স্কুলে টিকা কার্যক্রম চলছে। তবে শিগগিরই কেন্দ্র আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ওই 4টি কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছি। ওদের যদি ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে আমরা সেখানেও কার্যক্রম শুরু করব। এবং অবশ্যই আমরা চাই যে আমাদের কিন্তু আরেকটা জিনিস একটু আপনারা বলবেন যে এই টিকাটি সকল বাচ্চারাই পাবে, সেই জন্য কিন্তু কন্টিনিউয়াস এফোর্ট আছে। এর আগে মানিকগঞ্জে 120 শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেয়া হয়। পুরোপুরি টিকা কার্যক্রমের উদ্বোধন হয় গত সোমবার। স্কুল কলেজ শিক্ষা কার্যক্রম পুরো স্বাভাবিক অবস্থায় ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীদের টিকা দেয়ার। এজন্য স্কুলের মাধ্যমেই নিবন্ধন করে তাদের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোগীর সংখ্যা কমে আসায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটকে সাধারণ ওয়ার্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ রোগীর চাপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বরিশাল জেনারেল হাসপাতালের একটি ওয়ার্ডে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হবে। 28 অক্টোবর বরিশাল বিভাগের 6 জেলায় কোথাও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। 350 বেডের শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটেও রোগী মিলেছে 4 জন। গেল 3 সপ্তাহ ধরে বরিশালে করোনার মৃত্যু শূন্যের কোঠায়। অন্যদিকে হাসপাতালে সাধারণ রোগীর সংখ্যা বাড়ছে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। এতে রোগীদের দুর্ভোগ চরমে। নির্বিঘ্ন সেবা নিশ্চিতে ওয়ার্ড সম্প্রসারণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া রোগীও তো অনেক নিচে ফ্লোরে পড়ে আছে, তাদের তো সমস্যা আরো বাড়ে নিচে থাকলে। করোনার জন্য যে বেডগুলো করা হয়েছে, এর যদি এই শিশুদেরকে দিত তো সব চাইতে মনে করেন এ জায়গার মানুষ খুবই ভালো পাইতো। করোনা হাসপাতাল বলে ডেডিকেটেড হাসপাতাল বলে চালু হয়েছিল, সেখানে কিছু ওয়ার্ড, সেটা হতে পারে মেডিসিন ওয়ার্ড, হতে পারে শিশু ওয়ার্ড, হতে পারে গাইনি ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড যদি আমাদের এখানে শিফট করা হয়, রোগীরা অন্তত বেড পাক। এমন বাস্তবতায় করোনা রোগী কমে আসায় করোনা ইউনিটকে সাধারণ ওয়ার্ড করার প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি এই স্বল্প সংখ্যক করোনার রোগীকে অন্য জায়গায় সরাইয়ে ওটাকে পূর্ণ একটা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারি কিনা, এই ধরনের আমরা চিন্তা ভাবনা চলতেছে। তবে করোনা রোগীদের সেবায় বরিশাল জেনারেল হাসপাতালে খোলা হবে করোনা ইউনিট। যেহেতু রোগী কম, সুতরাং 2 জায়গায় না রেখে যদি এক জায়গায় আমরা একটা করোনা ওয়ার্ডটা আমরা আইসোলেশন ওয়ার্ডটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের নন কোভিড পেশেন্টরা কিন্তু আমাদের চিকিৎসার সুবিধাটা পাবে। শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে গত বছরের 8 মার্চ থেকে এ পর্যন্ত 7354 রোগীকে চিকিৎসা দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আমরা যেমনটি দেখছিলাম যে বরিশালে করোনা ইউনিটকে সাধারণ ইউনিটে রূপান্তরের প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং পরবর্তীতে যদি আবারও এটিকে করোনা ইউনিটে রূপান্তর করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে।
দেখুন আমি সেটি আবার শুরু করছি, যেটি হচ্ছে যে আসলে ফিরে যদি আসে করোনা আবার, তো সেক্ষেত্রে বরিশালে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বরিশাল জেনারেল হাসপাতালের এই করোনা ইউনিট, ডেডিকেটেড ইউনিট আছে এখানে। অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা আছে, অক্সিজেন পয়েন্ট গুলো এখানে অ্যাক্টিভ রয়েছে, এখানে হাই ফ্লো নজল ক্যালোনার বিষয়টিও নিশ্চিত রয়েছে, অর্থাৎ সবকিছু রেডি রয়েছে, কিন্তু এখানে এখনো রোগী নেই। আর যেটি হচ্ছে যে মেডিকেলের রোগীর সংখ্যা কমতে কমতে এখন গিয়ে দাঁড়িয়েছে আজ পর্যন্ত প্রায় 11 জনের দাঁড়াতে, সেখানে কিছু প্রভাবশালী রোগী আছে যাদের পেছন থেকে হ্যামার করা হয় যে ওরা থাকবে, ওরা এখনো নিশ্চিত না, ভালো হয়নি ইত্যাদি। সর্বোপরি যে এখানে থাকার যে বিষয়টি নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে যে করোনা ওয়ার্ডে আসলে বাজেট অনেক বেশি, বরাদ্দের খাবার টাবার বরাদ্দের বাজেট বেশি, সেখানে এখানে থাকতে খুব একটা মজা পাচ্ছে এই কজন লোকে। বাস্তবতা যেটি হচ্ছে যে ঋতুর এখন কিছু একটা বিদায় বরণ বিদায় বরণের সন্ধিক্ষণ চলছে, অর্থাৎ আমরা যদি বলি যে গ্রীষ্মের বিদায় এবং শীতের আগমনের ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছে, এই সময়টাই কিন্তু রোগের, অর্থাৎ বায়ুবাহিত রোগ, হ্যাঁ, আবার ঠান্ডাজনিত এই রোগগুলোর কিন্তু প্রচন্ড প্রকোপ। আপনি দেখুন 36 বেডের শিশু ওয়ার্ডে এমন একটি দিন নেই যেদিন 203 থেকে 223, 263, 283 রোগী আর রোগী, এছাড়া আউটডোর তো রয়েছে, রোগী অনেক সময় ভর্তি করা যাচ্ছে না। একই অবস্থা আমরা দেখেছি সার্জারি ওয়ার্ডে, আমরা একই অবস্থা দেখছি ফিমেল সার্জারি, লেবার ওয়ার্ড থেকে শুরু করে মেডিসিন ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ড, সমস্ত জায়গায় এক অবস্থা। ওই সব জায়গায় ফ্লোর হচ্ছে, ফ্লোরে রাখা নিউমোনিয়া রোগীকে বেড দেওয়া যাচ্ছে না, সে মেঝেতে ঘুমাচ্ছে, আর এখানে সিট খালি রয়েছে, 11 জন, 12 জন, 13 জন রয়েছে। তো আমি যখন এই কথাটি বলছি, দেখুন 26 দিন পর বরিশালে আবার কিন্তু আজকে একজন করোনায় মারা গেছে। এখন এটিও কিন্তু যখনই কোনো সিদ্ধান্তের বিষয় আসে তখনই এটাও একটা মাথার মধ্যে নাড়া দিয়ে ওঠে। তো সার্বিকভাবে যেটুকু বলা হচ্ছে যে ডিপার্টমেন্টের প্রধান যারা হচ্ছে তাদের সবার সাথে কথা হচ্ছে, কোন ডিপার্টমেন্টকে এই জায়গায় স্থানান্তরিত করা যায় সেটি নিশ্চিত করার পরেই তারা প্রক্রিয়া শুরু করবেন, এবং করোনার বিষয়টি সেই জেনারেল ওয়ার্ড থেকেই, জেনারেল হাসপাতালের ওয়ার্ড থেকে শুরু হবে। যদি তারপরও আবার টেপে ওঠে সেক্ষেত্রে করোনা ইউনিটের বিষয়টি চিন্তা করা হবে। এই হচ্ছে এখানে সার্বিক চিন্তা ভাবনা। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। চট্টগ্রাম খুলনা আঞ্চলিক সড়কে শরীয়তপুরের মধ্যপাড়ায় একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে ওই পথে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। সকাল থেকে কালভার্টের দুপাশে আটকা পড়েছে 2 শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। সকাল 9টার দিকে চট্টগ্রাম থেকে বরিশালগামী লোহা বোঝা একটি ট্রাক কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় অন্তত 10 ফুট এলাকা দেবে যায়, পরে বন্ধ হয়ে যায় এর ওপর দিয়ে যান চলাচল। এরই মধ্যে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই পথে চট্টগ্রামের সাথে খুলনা, বরিশাল, বেনাপোল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল করে। সংস্কার শেষে যান চলাচল স্বাভাবিক হতে 12 ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। এ নিয়ে আরো জানাতে এবারে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, দুর্ঘটনা যেটি ঘটেছে যে কালভার্টটির, এটির আসলে মূল কারণটা কি এবং সংস্কারে সর্বমোট কতদিন সময় লাগতে পারে এবং সেক্ষেত্রে বিকল্প পথের কি ধরনের ব্যবস্থা করা হয়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, এখানে এই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে আমাদের শুরুর দিকে যেমনটা জানানো হয়েছিল যে 12 ঘন্টার মধ্যে এই ক্ষতিগ্রস্ত কালভার্টটির সংস্কার শেষে তারা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবে, কিন্তু বাস্তবিক অর্থে সেটি কিন্তু একেবারেই সম্ভব নয়। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম এখানে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে প্রকৌশলী রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছে যে তারা এই জায়গাটিতে একটি বেইলি সেতু নির্মাণ করবে এবং তারপরে সেখান দিয়ে সড়ক নির্মাণ শেষে এই সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করা হবে। সেই ক্ষেত্রে তারা ধারণা করছেন আরো অন্তত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর আমি এই মুহূর্তে রয়েছি ঠিক যেই সড়কের কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কালভার্টের একেবারে সামনে, যেখানে আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যেই শ্রমিকরা রয়েছে তারা এই মুহূর্তে সেই ক্ষতিগ্রস্ত কালভার্ট যেটি রয়েছে সেই কালভার্টটি সংস্কারের জন্য তারা চেষ্টা করছেন। সংস্কার বলতে তারা মূলত এই কালভার্টের উপরে একটি অস্থায়ী বেইলি সেতু নির্মাণ করবেন। আর এই দুর্ঘটনার কারণ আমরা স্থানীয়দের সাথে এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে একটি লোহা বোঝাই একটি ট্রাক যেহেতু এই ঝুঁকিপূর্ণ ছিল আগে থেকেই, এই কালভার্টটি আগে থেকে কিছুটা ঝুঁকিপূর্ণ থাকায় তুলনামূলক দুর্বল প্রকৃতির এই কালভার্টের উপর দিয়ে এই অত্যাধিক
ওজন বহনকারী যে ট্রাকটি ছিল সেই ট্রাকটি যাওয়ার সময় মূলত এই দুর্ঘটনা ঘটে এবং এই কালভার্টের প্রায় 10 থেকে 12 ফুট পরিমাণ অংশ দেবে গেছে এবং পরবর্তীতে যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই সড়কটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে রাখা হয়েছে। আর এখানে যে সকল পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন রয়েছে সে সকল যানবাহনকে শরীয়তপুর জেলা শহর হয়ে পালং যেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে আটং বুড়িরহাট এই সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে সেই সড়কটি কিন্তু অত্যন্ত সরু হওয়ায় এখানে কিন্তু যে যানবাহন হেভি যে সকল যানবাহন রয়েছে অত্যাধিক ওজন সম্বলিত যে সকল যানবাহন সে সকল যানবাহন কিন্তু ওই সড়কে চলাচল করতে পারছে না। শুধুমাত্র মাঝারি এবং ছোট সাইজের যে যানবাহনগুলি রয়েছে সেই যানবাহন ওই বিকল্প সড়কে এই মুহূর্তে চলাচল করছে। আর এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে যে কালভার্টের উভয় পাশে কিন্তু প্রচুর সংখ্যক যানবাহন এই মুহূর্তে আটকা রয়েছে। তো এখানে যারা রয়েছে তারা বেশ ভোগান্তিতে রয়েছে। তো কখন নাগাদ এই আগামীকাল হয়তো দুপুর নাগাদ এই যদি কালভার্টটি সংস্কার করা সম্ভব হয় সেক্ষেত্রে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নুরুল আমিন। বন্ধ হচ্ছে না শরীয়তপুরের মঙ্গলমাঝি লঞ্চ ঘাটের চাঁদাবাজি। খেয়াঘাটের লঞ্চ যাত্রীদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করছে প্রভাবশালী চক্র। দিনের পর দিন যাত্রী ভোগান্তি হলেও নীরব প্রশাসন। যাত্রী ভোগান্তি লাঘবে 2015 সালে সব লঞ্চ ঘাটের ইজারা প্রথা বাতিল করে নৌ পরিবহন মন্ত্রণালয়। 7 বছর পেরিয়ে গেলেও শরীয়তপুরের মঙ্গলমাঝির লঞ্চ ঘাটে উপেক্ষিত এই নির্দেশনা। অভিযোগ, স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে টোলের নামে যাত্রী প্রতি আদায় করা হচ্ছে 5 থেকে 10 টাকা। যে কোনো উৎসব আয়োজনে যা বেড়ে হয় কয়েক গুণ, আর টাকা না দিলে সইতে হয় অপমান আর লাঞ্ছনা। ওই পার থেকে যে কালা আসে এই সময় টাকা নেয় না, এপারে আসলে যাওয়ার কালে টাকা নেয় 10 টাকা করে। বাংলাদেশে কোনো জায়গায় লঞ্চে কোনো টোল নাই, এখানে কেন টোল নেয়? এই টোলটা যায় কোথায়? খেয়াঘাটের টোল লঞ্চ যাত্রীদের কাছ থেকে আদায়ের কথা স্বীকারও করেছেন চক্রের সদস্যরা। খেয়াঘাটের 5 টাকা, লঞ্চ ঘাটের থেকে আমরা খেয়াঘাটে করেছি 5 টাকা। লঞ্চ ঘাটে টোল নেওয়ার বিষয়টি আইন বহির্ভূত বলছে বিআইডব্লিউটিএ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, যেহেতু ঘাটটি বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে ইজারা দেয়া, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কিছু করার নেই। বিআইডব্লিউটির যে ঘাট অন্য অন্য জায়গায় আছে, এটা অন্য তো কোথাও নাই। তো এটা এখানে যেটা হয় এটা আসলে আইন বহির্ভূত কাজ। কারণ ইজারা নামটা বাতিল হতে হইব। নাম বাতিল না হতে যদি আপনার বিভাগীয় কমিশনের দপ্তর থেকে ইজারা হয়, হ্যাঁ, এটা বিভাগীয় কমিশনার ছাড়া এটা করবে, এটা কিন্তু আমাদের কোনো লায়াবিলিটি না। যাত্রী ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে টোলের নামে চাঁদাবাজি বন্ধ করে ঘাটটি উন্মুক্ত করার দাবি এই পথে চলাচলকারীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসি, অপহরণ ও চাঁদা আদায় চক্রের মূল হোতা সায়েম ও 2 নারী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার। এ সময় তিনি জানান, সোমবার নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় মূল হোতা সায়েম সহ পারভেজ, সুমা ও শরীফাকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে তাদের তৎপরতা চালিয়ে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন তারা। পরে ছবি তুলে জিম্মি করে মুক্তিপণ দাবি করতেন। তাদের কাছ থেকে অর্থ ও অপরাধ কর্মে ব্যবহৃত 4টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। টাকা রিকভারি করেছি এবং 4টা মোবাইল ইউজ করেছি। এই 4টা মোবাইলের মাধ্যমে তারা কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করে। সারা দেশে সাম্প্রদায়িক হামলার মধ্যেই আবারও নওগাঁর পোরশায় 5টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার ভবানীপুর ও শরীওয়ালা গ্রামে এই ঘটনা ঘটে। এর মধ্যে ভবানীপুরের 3টি মন্দির ও শরীওয়ালায় 2টি মন্দিরের কালী প্রতিমা ভেঙে ফেলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সকালে গ্রামবাসী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে এই ঘটনায় এখনও জড়িত কাউকে শনাক্ত বা আটক করা হয়নি। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করছি। আমার বিশ্বাস আমরা স্বল্প সময়ের মধ্যেই এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করতে পারবো।
20 ঘন্টা কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে নাগরিক সব সুবিধা পেতে শুরু করেছে পৌরবাসী। পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির জানিয়েছেন, মেয়রের নামে করা মামলার বিষয়ে প্রশাসনের ভূমিকা সন্তোষজনক হওয়ায় তারা কর্মবিরতি তুলে নেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার কর্মবিরতি শুরু করে পৌরসভার শতাধিক কর্মকর্তা কর্মচারী। গত 27 অক্টোবর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনাফ শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই। মামলার পরপরই শহরে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ করে মেয়র সমর্থকরা। এতে ভোগান্তিতে পড়ে পর্যটক সহ শহরবাসী। বর্ণাঢ্য নানা আয়োজনে প্রতিষ্ঠার 1.5 দশক পালন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। করোনায় প্রায় 1.5 বছর বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর আবারও কার্যক্রম শুরু হয় ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য, আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ভেটেরিনারি কলেজ থেকে 2006 সালে রূপান্তরিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। 2007 সাল থেকে শুরু হয় একাডেমিক কার্যক্রম। হাঁটি হাঁটি পাপা করে 15 বছর পার করে 16তে পড়ল প্রতিষ্ঠানটি। সকালে সাদা পায়রা উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর নানা অনুষ্ঠান। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কেক কাটা ছাড়াও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও পুতুল নাচের। সবাই মিলে খুবই উপভোগ করছি এবং এতদিন পরে আমাদের প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে আমরা খুবই আনন্দিত। করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ শেষে শুরু হয়েছে সশরীরে শিক্ষা কার্যক্রম। আর প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণিল আয়োজনে ক্যাম্পাস জুড়ে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আর কি একটা উৎসব মুখর পরিবেশ ভার্সিটিতে বিরাজ করছে। এই জন্য শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা দীর্ঘদিন পর একটা বন্ধন দৃঢ় হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। আসলে এটা দেখে আমাদেরও ভালো লাগছে। উপাচার্য জানান, স্বল্প সময়ের শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ও কৃষিক্ষেত্রে রেখেছে উল্লেখযোগ্য অবদান। ভবিষ্যতে দক্ষ ও শিক্ষিত জাতি গঠনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। যাদেরকে আমরা এখান থেকে ডিগ্রি দিচ্ছি, তারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করছে কৃষির উন্নয়নের জন্য, কৃষি উৎপাদনের জন্য এবং সার্বিকভাবে সামাজিক উন্নয়নের জন্য তারা যথেষ্ট অবদান রাখছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদে 47টি বিভাগ চালু রয়েছে। এছাড়া কৃষিক্ষেত্রে উন্নয়নে চলছে নতুন নানা বিষয়ে গবেষণা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। প্রায় 1.5 বছর পর খুলেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ থেকে শুরু হয়েছে একাডেমিক সব কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়, সেই সাথে তাদের মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়। করোনার কারণে গত বছর মার্চ মাস থেকে সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রথম দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয় মিলন মেলায়। বন্ধের কারণে একাডেমিক কার্যক্রমের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে কর্তৃপক্ষ। এর আগে 25 অক্টোবর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। জয়পুরহাটে লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বর্তমান ও অতীতের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই এই আয়োজন। গতরাতে জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় জীবনে লোক সংস্কৃতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে জেলার কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত গানের মূর্ছনা ও নৃত্যের ছন্দে মুগ্ধ হন দর্শক শ্রোতারা। শীতের আমেজ আসতে না আসতেই খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরায় চলছে রস সংগ্রহের প্রস্তুতি। ইতোমধ্যে গাছ কাটা শুরু করেছেন গাছিরা। পরিকল্পিতভাবে খেজুরের রস ও গুড় সংগ্রহ একটি লাভজনক শিল্প বলে মনে করেন কৃষিবিদরা। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশার সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন যশোরের গাছিরা। শীত এলেই গ্রামীণ জনপদে ভোরের ব্যস্ততা শুরু হয় খেজুর গাছকে কেন্দ্র করেই। শীতের শুরুতেই খেজুর গাছ কাটার মধ্য দিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। নিজ গ্রামের পাশাপাশি আশপাশের এলাকায়ও রস সংগ্রহ করেন অনেক গাছি। রস ও গুড়ের ভালো দাম পেতে এবার আগেভাগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি। আমি দীর্ঘ 30 বছর ধরে 35 বছর গাছ কাটতেছি।
আমার গাছের পরে সংসার ছিল। এখন গাছ তুলতেছি, তা ধরেন 25-30 দিন পরে রস বেরোয় যাবে। আমরা ওই নিজেরা কাটি, নিজেরাই জ্বালাই, গুড় বানাই, পাটালি বিক্রি করি। ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি একে লাভজনক করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানামুখী পদক্ষেপের কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। যারা গাছি, আমাদের একটা দীর্ঘদিনের চাহিদা আছে যে গাছে ওঠার যে যন্ত্র, তো আমরা চেষ্টা চালাচ্ছি যে এরকম আমরা যন্ত্র সংগ্রহ করতে পারি, তো ওনাদের সাথে কাছে দ্রুত আমরা সরবরাহ করব। চাহিদা বাড়ায় চলতি মৌসুমে যশোরে 5,000 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 6 জন দগ্ধ। নারায়ণগঞ্জে গ্যাস দুর্ঘটনায় 2 বছরে অর্ধশত প্রাণহানি। শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 7ম ধাপে 9 পৌরসভায় নির্বাচনী পরিবেশ নিয়ে খুশি ভোটাররা। ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা। বিভিন্ন জেলায় নিহত 15। আওয়ামী লীগ নেতাদের কোন্দলে হানাহানি। কুমিল্লাতে বাস চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত। ময়মনসিংহে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল 2 ভাইয়ের। শেষ করব আজকে সমগ্র বাংলাদেশ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।